তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিওডাব্লিউ একাডেমি। তো বন্ধুরা, আজকে থেকে তোমাদের জন্য শুরু করতে চলেছি এসএসসি জিডির ম্যারাথন ক্লাস। অর্থাৎ আজকে থেকে তোমাদের জন্য শুরু করতে চলেছি এসএসসি জিডির ম্যারাথন ক্লাস 2026। তোমরা ঠিক যেমন ডাব্লিউবি এসএসসি গ্রুপ সিতে পেয়েছিলে ম্যারাথন ক্লাস, ঠিক তেমনই এসএসসি জিডির ম্যারাথন ক্লাস সেম টু সেম পাবে। আর এখানকার যে ম্যারাথন ক্লাসের সিরিজটা, এখানে মোট তোমাদের জন্য আমি 1200টি জিকে প্রশ্ন রেখেছি। অর্থাৎ তোমাদের এই সিরিজটার মধ্যে আমি 1200টি প্রশ্ন রেখেছি। আর প্রত্যেকটা জিকে ক্লাসের মধ্যে তোমরা ম্যাক্সিমাম 60টা থেকে 100টা পর্যন্ত প্রতিদিন জিকে ক্লাস পাবে। অর্থাৎ এখানকার যে জিকেগুলি, সেগুলি মূলত তোমাদের একদম তোমাদের সেটেই আসবে। অর্থাৎ তোমার যেই শিফটে পরীক্ষা দেখবে, সেই শিফটে পরীক্ষা আসবে এই 1200টি প্রশ্নের মধ্যে। আশা রাখবো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর আমার যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিকে লাইক করবে। তো বন্ধুরা, শুরু করবো আজকে তোমাদের প্রথম প্রশ্ন দিয়ে। আর বন্ধুরা, শুরু করার আগে তোমাদের বলে রাখি, এটি মূলত জিকে ম্যারাথন ক্লাস, অর্থাৎ শুধুমাত্র জিকে। এখানে কোনো ম্যাথ, ইংলিশ নেই বা হিন্দি নেই, শুধুমাত্র জিকে ক্লাস হবে। তো শুরু করব, চলো, জিকে ম্যারাথন ক্লাস। তো আজকের প্রথম প্রশ্ন, প্রাণীপথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? আর আজকে তোমাদের আরেকটা কথা বলি না, আজকে তোমাদের জন্য শুরু করতে চলেছি শুধুমাত্র বেসিক, অর্থাৎ প্রথম ক্লাস। সেক্ষেত্রে আমি তোমাদের জন্য বেসিক প্রশ্ন রেখেছি প্রথম ক্লাসটায়। তবে পরবর্তী সেকেন্ড ক্লাসে তোমাদের জন্য আরও হার্ড কোশ্চেন রেখেছি, শুধুমাত্র এই সেটটি রেখেছি তোমাদের প্র্যাকটিসের জন্য। তো চলো, তো অপশানে আছে 1556, অপশান বিতে আছে 1526, অপশান সিতে আছে 1761 এবং অপশান ডিতে আছে 1857। তো পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? এখানে যে 4টি সাল আছে, সেই 4টি সালের মধ্যে প্রথম যুদ্ধটি হয়েছিল মূলত অপশান বি 1526 সালে। অর্থাৎ পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল 1526 সালে। আর এই যুদ্ধ মূলত দিল্লি সুলতান ইব্রাহিম লোধি ও মুঘল সম্রাট বাবরের মধ্যে হয়েছিল। অর্থাৎ প্রথম পানিপথের যুদ্ধটি, সেটি মূলত দিল্লি সুলতান ইব্রাহিম লোধি ও মুঘল সম্রাট বাবরের মধ্যে সংঘটিত হয়েছিল এবং এই যুদ্ধে জয়ী হয়েছিল মূলত বাবর। এরপরে আলোচনা করব আমি তোমাদের পানিপথের দ্বিতীয় যুদ্ধ। তো পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল মূলত 1556 সালে। অর্থাৎ পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল 1556 সালে। আর এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল মূলত মুঘল সম্রাট আকবর, বৈরাম খান ও হিন্দু সম্রাট হেমচন্দ্র বিক্রমাদিত্য। অর্থাৎ এই যে পানিপথের দ্বিতীয় যুদ্ধে অংশগ্রহণ করেছিল আকবর এবং হেমচন্দ্র বিক্রমাদিত্য বা হিমু। আর এই যুদ্ধে মানে আর কি পানিপথের দ্বিতীয় যুদ্ধে জয়ী হয়েছিল মূলত আকবর, অর্থাৎ সম্রাট আকবর পানিপথের দ্বিতীয় যুদ্ধে জয়ী হয়েছিল। এরপরে আলোচনা করব আমি পানিপথের তৃতীয় যুদ্ধ। তো পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল 1761 সালে। অর্থাৎ পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল 1761 সালে। আর এই যুদ্ধে মূলত অংশগ্রহণ করেছিল মারাঠা সাম্রাজ্য ও দুরানি সাম্রাজ্যের। অর্থাৎ পানিপথের যে তোমাদের তৃতীয় যুদ্ধ হয়েছিল, সেটা মারাঠা সাম্রাজ্য ও দুরানি সাম্রাজ্যে হয়েছিল। আর এই যুদ্ধে জিতেছিল মূলত দুরানি সাম্রাজ্য বা আহমেদ শাহ আবদালি। তিনি পানিপথের তৃতীয় যুদ্ধে জিতেছিলেন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো পানিপথের 3টা যুদ্ধ কবে হয়েছিল এবং কে কে হয়েছিল, কাদের মধ্যে সংঘটিত হয়েছিল, সেটা আমি তোমাদের বিস্তারে বললাম এবং কে জয়ী হয়েছিল সেটাও আমি বিস্তারে বললাম। তাই এটা সমস্তটা তোমরা একবার খাতায় লিখে রাখবে, কেননা পরীক্ষার মধ্যে এভাবেই আসে। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব, বেশি দেরি করবো না। কী বলতো বন্ধুরা, অনেক দিন ধরে তোমাদের সাথে আমি এই যে জিকে ক্লাস করাচ্ছি না, সেক্ষেত্রে আমারও কিছু প্রবলেম হচ্ছে, তো সেটা তোমার ম্যানেজ করে নিও। পরবর্তী 2 নম্বর প্রশ্ন, 2026 সালে ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? তো 2 নম্বর প্রশ্নটি আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2026 সালে ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? অপশন এ কাতার, দুবাই, রাশিয়া, অপশন বিতে ব্রাজিল, অস্ট্রেলিয়া, জার্মানি, অপশন সিতে আমেরিকা, কানাডা ও মেক্সিকো এবং অপশন ডিতে ফ্রান্স, জার্মানি, নাইজেরিয়া। তো 2026 সালে ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আমেরিকা, কানাডা ও মেক্সিকো। অর্থাৎ আমেরিকা, কানাডা ও মেক্সিকোর বিভিন্ন শহরে মূলত 2026 সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই তোমরা অবশ্যই এটা প্রশ্ন খাতার মধ্যে লিখে রাখবে। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যকে উদীয়মান সূর্যের ভূমি বলা হয়? অর্থাৎ ভারতের কোন রাজ্যকে উদীয়মান সূর্যের ভূমি বলা হয়? অর্থাৎ উদীয়মান সূর্যের রাজ্যও বলতে পারো তোমরা। অপশানে অসম, সিকিম, মণিপুর, অরুণাচল প্রদেশ। তো ভারতের কোন রাজ্যকে উদীয়মান সূর্যের ভূমি বলা হয়? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অরুণাচল প্রদেশ। অর্থাৎ অরুণাচল প্রদেশকে মূলত ভারতের উদীয়মান সূর্যের ভূমি বা উদীয়মান সূর্যের দেশও বলা যায় অ্যাকচুয়ালি। তো প্রশ্ন যেভাবে আসবে সেভাবে উত্তরটি করবে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? অর্থাৎ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? অপশনে 14 নম্বর ধারা, 17 নম্বর ধারা, 19 নম্বর ধারা এবং 21 নম্বর ধারা।
তো ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? এখানে 4টি ধারা আছে, তো কোনটি সঠিক হবে? তো বন্ধুরা এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 17 নম্বর ধারায়। অর্থাৎ ভারতীয় সংবিধানে 17 নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি ইজি প্রশ্ন, জানি সবাই পারবে, তবু বহুবার এই প্রশ্নটি বারবার রিপিট করে তোমাদের। পরবর্তী প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? অর্থাৎ মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? অপশন এ অগ্নাশয়, পিটুটারি, যকৃৎ, থাইরয়েড। তো মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? এখানে 4টি আছে, অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? তো বন্ধুরা মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হলো অপশন সি, যকৃৎ বা লিভার। অর্থাৎ মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি, তার নাম হচ্ছে যকৃৎ। পরবর্তী প্রশ্নের দিকে যাব। ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখককে? ডিসকভারি অফ বইটির লেখককে? ডিসকভারি অফ ইন্ডিয়া, অপশন এ মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর। তো ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে লেখেন বা এর লেখককে? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জওহরলাল নেহেরু। অর্থাৎ ডিসকভারি অফ ইন্ডিয়া লিখেছিলেন জওহরলাল নেহেরু। পরবর্তী প্রশ্ন, সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? অপশন এ, অপশন এতে আছে শনি, অপশন বিতে আছে পৃথিবী, অপশন সিতে আছে বৃহস্পতি এবং অপশন ডিতে আছে মঙ্গল। তো সৌরজগতের বৃহত্তম গ্রহ হলো অপশন সি, বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে সৌরজগতের বৃহত্তম গ্রহ। পরবর্তী প্রশ্ন, 2026 সালের শীতকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হবে? 2026 সালে শীতকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হবে বা উইন্টার অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হবে 2026 সালে? অপশন এ ইতালি, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া। তো 2026 সালের উইন্টার অলিম্পিক বা শীতকালীন অলিম্পিক মূলত অনুষ্ঠিত হবে অপশন এ ইতালিতে। অর্থাৎ 2026 সালে শীতকালীন অলিম্পিক ইতালিতে অনুষ্ঠিত হবে। এটি মূলত উইন্টার অলিম্পিক। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার প্রধান বন্দর কোনটি ছিল? অর্থাৎ সিন্ধু সভ্যতার প্রধান পোর্ট কোনটি ছিল? অপশন এ হরপ্পা, মহেঞ্জোদারো, কালিবঙ্গন এবং লোথাল। তো সিন্ধু সভ্যতার প্রধান বন্দর বা পোর্ট কোনটি ছিল? এটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, লোথাল। আর এই লোথাল মূলত তোমাদের গুজরাটে অবস্থিত। অর্থাৎ লোথাল যে বন্দরটি সেটি মূলত গুজরাটে অবস্থিত বর্তমানে। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? অপশন এ ডক্টর এস রাধাকৃষ্ণন, অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন সি জওহরলাল নেহেরু এবং অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেল। তো ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তো ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অর্থাৎ ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। জলের রাসায়নিক নাম কি? জলের রাসায়নিক নাম কি? অপশন এ হাইড্রোজেন পারঅক্সাইড, অপশন বি সোডিয়াম ক্লোরাইড, অপশন সি হাইড্রোজেন মনোক্সাইড, অপশন ডি কার্বন ডাই অক্সাইড। তো জলের রাসায়নিক নাম কি? তো জলের রাসায়নিক নাম কি বন্ধুরা? তো বন্ধুরা জলের রাসায়নিক নাম হচ্ছে অপশন সি হাইড্রোজেন মনোঅক্সাইড। অর্থাৎ জলের রাসায়নিক নাম হচ্ছে হাইড্রোজেন মনোঅক্সাইড। চলো পরবর্তী প্রশ্ন, ডান্ডিয়া কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? অর্থাৎ ডান্ডিয়া কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? রাজস্থান, গুজরাট, পাঞ্জাব, মহারাষ্ট্র। তো ডান্ডিয়া কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? অপশন বি গুজরাট। অর্থাৎ গুজরাট রাজ্যে মূলত ডান্ডিয়া একটি জনপ্রিয় লোকনৃত্য। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু অটল সেতু কোন রাজ্যে অবস্থিত? অর্থাৎ অটল সেতু হচ্ছে ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু, সেটি কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, কর্ণাটক, তামিলনাড়ু এবং মহারাষ্ট্র। তো ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু অটল সেতু মূলত অবস্থিত অপশন ডি মহারাষ্ট্রে। পরবর্তী প্রশ্ন, সিপাহী বিদ্রোহ কত সালে শুরু হয়েছিল? তো সিপাহী বিদ্রোহ কত সালে শুরু হয়েছিল? 1857, 1885, 1905 এবং 1919। তো সিপাহী বিদ্রোহ কত সালে শুরু হয়েছিল? তো সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল মূলত অপশন এ 1857 সালে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। আর আমি প্রশ্নগুলো খুব ঝটপট বলছি, কেননা ম্যারাথন ক্লাস, তাই খুব তাড়াতাড়ি তোমাদের 30 মিনিটের মধ্যে আমাদের 60টা প্রশ্ন কমপ্লিট করতে লাগবে। তো চলো পরবর্তী প্রশ্ন, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান এবং উত্তরপ্রদেশ। তো আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? তো আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য হলো অপশন সি রাজস্থান। তো রাজস্থান হচ্ছে আয়তনের দিক থেকে ভারতের
বৃহত্তম রাজ্য। এছাড়াও যদি উত্তরপ্রদেশ সেক্ষেত্রে মানে জনবহুল অর্থাৎ সবচেয়ে বেশি জনবহুল রাজ্য হলে উত্তরপ্রদেশ হবে। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। নোবেল পুরস্কার মোট কয়টি ক্ষেত্রে দেওয়া হয়, অর্থাৎ নোবেল পুরস্কার মোট কয়টি ক্ষেত্রে দেওয়া হয়? অপশনে 5টি, 6টি, 7টি এবং 8টি। তো নোবেল পুরস্কার মোট কয়টি ক্ষেত্রে দেওয়া হয়? এখানে মূলত তোমাদের নোবেল পুরস্কার অপশন বি 6টি ক্ষেত্রে দেওয়া হয়। সেই 6টি কী কী সেটা তোমাদের স্ক্রিনের মধ্যে আমি দিলাম। প্রথমটি হচ্ছে পদার্থবিজ্ঞান, দ্বিতীয়টি রসায়ন, তৃতীয়টি চিকিৎসা বিজ্ঞান, 4 নম্বরটি সাহিত্য, 5 নম্বরটি শান্তি এবং 6 নম্বরটা অর্থনীতি। অর্থাৎ এই 6টা ক্ষেত্রের ওপর নোবেল পুরস্কার দেওয়া হয়। তো এইটুকু বুঝতে পেরেছো। আর এই 6টি আরেকবার বলি কী কী: পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা বিজ্ঞান, সাহিত্য, শান্তি, অর্থনীতি। এই 6টা ক্ষেত্রের ওপরে শুধুমাত্র নোবেল দেওয়া হয়। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। ভারতের বর্তমান 2024-এর ইসরোর প্রধানকে। আর এই প্রশ্নটি করার আগে দেখবে 2024, 2026ও চেঞ্জ হতে পারে। তো সেক্ষেত্রে এই প্রশ্নটিতে যেহেতু 2024 আছে, তো আমি 2024ই পড়াবো। তো ভারতের বর্তমান 2024-এর ইসরোর প্রধানকে। অপশন এ কে শিবন, এস সোমনাথ, জি সতীশ রেড্ডি, অপশন ডি সমীর ভি কামাত। তো ভারতের বর্তমান 2024-এর ইসরোর প্রধানকে। 2024 সালে অনুযায়ী। তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি এস সোমনাথ। পরবর্তী প্রশ্ন, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, সমুদ্রগুপ্ত, হর্ষবর্ধন। তো ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? ভারতের নেপোলিয়ন বলা হয় অপশন সি সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন, নাইট্রোজেন। তো বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, অর্গান, নাইট্রোজেন। তো বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি। পরবর্তী প্রশ্ন, লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হতে পারে? অর্থাৎ লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হতে পারে? 545, 550, 552, 560। তো লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হতে পারে? সর্বোচ্চ সদস্য সংখ্যা হতে পারে অপশন সি 552 জন সদস্য সর্বোচ্চ হতে পারে লোকসভায়। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি। তো কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? তো এটির সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। পরবর্তী প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? এটা সবাই পারবে, তবু অনেক ক্ষেত্রে ভুল করবে তোমরা। 5ই মে, 5ই জুন, 5ই জুলাই, 5ই আগস্ট। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় মূলত অপশন বি 5ই জুন। আর কেন বললাম যে ভুল করবে, কেননা অনেকেই 5 যেহেতু আছে, তো সেক্ষেত্রে গুলায় ফেলবে পরীক্ষার চাপের মধ্যে। 5ই মে অ্যাড করবে, কেউ 5ই জুলাই করবে, বা কেউ গুলায় যাবে। তার জন্য বললাম যে অনেকেই ভুল, মানে 1% ভুল করে 100%-এর মধ্যে। তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। পরবর্তী প্রশ্ন, 2026 সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? 2026 সালের এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? চীন, জাপান, ইন্দোনেশিয়া, কাতার। তো 2026 সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? চীন, জাপান, ইন্দোনেশিয়া, কাতার। তো 2026 সালে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে অপশন বি জাপানে। তো 2026 সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? জাপানে। পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? সারনাথ, লুম্বিনী, কুশীনগর, বোধ গোয়া। তো গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? তো গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন হচ্ছে অপশন, তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বোধ গয়া। অর্থাৎ গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন বোধ গোয়াতে। পরবর্তী প্রশ্নের দিকে যাব। 25 নম্বর প্রশ্ন, কফি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? কফি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? কেরল, কর্ণাটক, অসম, তামিলনাড়ু। তো কফি উৎপাদনে ভারতের কোন রাজ্য
প্রথম স্থানে আছে? সঠিক উত্তর অপশন বি কর্ণাটক। তো কফি উৎপাদনে ভারতের কর্ণাটক রাজ্য প্রথম অবস্থানে আছে। পরবর্তী প্রশ্ন, মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? মৌলিক অধিকারের ধারণাটি বা ফান্ডামেন্টাল রাইটসের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অপশন ব্রিটেন, আয়ারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা। তো মৌলিক অধিকারের ধারণাটি সেটি মূলত অপশন সি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস মূলত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে বা মার্কিন যুক্তরাষ্ট্রের দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, বলের এসআই একক কী? বলের এসআই একক কী? জুল, পাস্কাল, ওয়াট, নিউটন। বলের এসআই এককের নাম কি? জুল, পাস্কাল, ওয়াট, নিউটন। তো বলের এসআই এককের নাম অপশন ডি নিউটন। নেক্সট প্রশ্ন, জাতিসংঘের ইউএনের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের ইউএন সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, প্যারিস, নিউ ইয়র্ক, লন্ডন। তো জাতিসংঘের ইউএন সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি নিউ ইয়র্ক, অর্থাৎ জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। পরবর্তী প্রশ্নের দিকে যাব, চলো। পরবর্তী প্রশ্ন, আর এই যে জাতিসংঘ সদর দপ্তর বা অন্যান্য বিশিষ্ট যে অর্গানাইজেশন আছে তাদের সদর দপ্তরগুলি তোমাদের জানতে হবে, এই পরীক্ষার মধ্যে এরকমই প্রশ্ন আসে। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। বর্তমানে ভারতের রিজার্ভ ব্যাংকের আরবিআই গভর্নরকে? বর্তমানে ভারতের রিজার্ভ ব্যাংকের বা আরবিআই গভর্নর। আর অপশনে মূলত সঠিক উত্তরটি দেওয়া নেই, তো সঠিক উত্তরটি হবে সঞ্জয় মালহোত্রা। তাহলে এটার উত্তর হচ্ছে সঞ্জয় মালহোত্রা। বর্তমানে ভারতের যে আরবিআই গভর্নর হচ্ছে সঞ্জয় মালহোত্রা, এটা তোমার খাতার মধ্যে লিখে রাখবে। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। আর বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী প্রশ্ন, জালিয়ানবাগ হত্যাকাণ্ড কত সালে ঘটেছিল? জালিয়ানবাগ হত্যাকাণ্ড কত সালে ঘটেছিল? 1905, 1911, 1919, 1922। তো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে সংঘটিত হয়েছিল বা ঘটেছিল? তো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল অপশন সি 1919 সালে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 সালে 13ই এপ্রিল সংঘটিত হয়েছিল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। আর এই পিডিএফটা মূলত তোমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিও। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর ছাদ কাকে বলা হয়? পৃথিবীর ছাদ কাকে বলা হয়? তিব্বত মালভূমি, পামির মালভূমি, দক্ষিণাত্য মালভূমি, ছোটনাগপুর মালভূমি। তো পৃথিবীর ছাদ কাকে বলা হয়? এখানে চারটি অপশন, তিব্বত মালভূমি, পামির মালভূমি, দক্ষিণাত্য মালভূমি এবং ছোটনাগপুর মালভূমি। তো পৃথিবীর ছাদ বলা হয় মূলত অপশন বি পামির মালভূমিকে। তো পামির মালভূমিকে মূলত পৃথিবীর ছাদ বলা হয়। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর? রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর? 4 বছর, 5 বছর, 6 বছর এবং স্থায়ী বা আজীবন। তো রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত? তো রাজ্যসভার সদস্যদের মেয়াদ হচ্ছে অপশন সি 6 বছর। এই সেক্ষেত্রে লোকসভার সদস্যদের মেয়াদ 5 বছর। রাজ্যসভার 6 বছর আর লোকসভার 5 বছর। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। পেনিসিলিন কে আবিষ্কার করেন? পেনিসিলিন কে আবিষ্কার করেন? লুই পাস্তুর, আলেকজান্ডার ফ্লেমিং, এডওয়ার্ড জেনার, রবার্ট হুক। তো পেনিসিলিন কে আবিষ্কার করেন? তো পেনিসিলিন আবিষ্কার করেন অপশন বি আলেকজান্ডার ফ্লেমিং। তিনি পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় পাখি কোনটি? ভারতের জাতীয় পাখি কোনটি? পায়রা, ঈগল, ময়ূর, তোতা। তো ভারতের জাতীয় পাখি কোনটি? ভারতের জাতীয় পাখি অপশন সি ময়ূর। এটা একটা বেসিক প্রশ্ন। চলো পরবর্তী প্রশ্ন, অলিম্পিকের পতাকায় কয়টি রিং থাকে? অলিম্পিকের পতাকায় কয়টি রিং থাকে? 4টি, 5টি, 6টি এবং 7টি। তো অলিম্পিকের পতাকায় কয়টি রিং, রং না কিন্তু রিং থাকে, অর্থাৎ যে অলিম্পিক যে পতাকাটায় সেখানে কয়টি রিং থেকে? অপশানে 4টি, 5টি, 6টি এবং 7টি। তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি 5টি, অর্থাৎ অলিম্পিক পতাকায় মোট 5টি রিং থাকে। পরবর্তী প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? অপশন এ 1920, 1930, 1942, 1946। তো ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়েছিল? তো বেসিক্যালি ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল 19
42, অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল 1942 সালে, অপশন সি। তো এটুকু বুঝতে পেরেছো, আর অবশ্যই ভিডিওটিকে লাইক করে নেবে। সুন্দরবন কোথায় অবস্থিত? এখানে কিছু অপশনে গরমিল আছে, তো সেক্ষেত্রে যদি তোমাদের অপশনের মধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থাকে তাহলে সেটা উত্তর হবে। সেক্ষেত্রে যদি বাংলাদেশ না থাকে তো অবশ্যই পশ্চিমবঙ্গ শুধুমাত্র হবে। এটা একটা বেসিক প্রশ্ন, আমি জানি সবাই পারবে। তো চলো এটা স্কিপ করলাম। পরবর্তী প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং আইনমন্ত্রী। তো ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন অপশন বি, রাষ্ট্রপতি। অর্থাৎ ভারতের যে সুপ্রিম কোর্ট, যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাকেও নিয়োগ করেন রাষ্ট্রপতি। এছাড়াও বিভিন্ন পদের যে অনেক কর্মকর্তাদের তাদের নিয়োগ করেন হচ্ছে রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, রক্তের লাল রঙের জন্য নিচের কোনটি দায়ী? রক্তের লাল রঙের জন্য নিচের কোনটি দায়ী? প্লাজমা, শ্বেতরক্ত কণিকা, হিমোগ্লোবিন এবং প্লেটলেট। তো রক্তের লাল রঙের জন্য নিচের কোনটি দায়ী? অপশন সি, হিমোগ্লোবিন দায়ী রক্তের লাল রঙের জন্য। পরবর্তী প্রশ্ন, প্রথম ভারতীয় মহাকাশচারী কে? প্রথম ভারতীয় মহাকাশচারী কে? অপশনের মধ্যে আছে কল্পনা চাওলা, অপশন বিতে আছে রাকেশ শর্মা, অপশন সিতে আছে সুনিতা উইলিয়ামস, অপশন ডিতে আছে বিক্রম সারাভাই। তো প্রথম ভারতীয় মহাকাশচারী কে? কল্পনা চাওলা, রাকেশ শর্মা, সুনিতা উইলিয়ামস এবং বিক্রম সারাভাই। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি জানি সবাই পারবে, তবে এটা একটা বেসিক প্রশ্ন, তবে সেক্ষেত্রে যারা যারা পারবে না তাদের জন্য। তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রাকেশ শর্মা প্রথম ভারতীয় মহাকাশচারী ছিলেন। পরবর্তী প্রশ্ন, বন্দে মাতরম গানটি কার লেখা? বন্দে মাতরম গানটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো বন্দে মাতরম গানটি কার লেখা? তো বন্দে মাতরম গানটি লিখেছিলেন অপশন সি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি বন্দে মাতরম গানটি লিখেছিলেন। পরবর্তী প্রশ্ন, নীতি আয়োগের চেয়ারম্যান কে? নীতি আয়োগের চেয়ারম্যান কে? অর্থমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রিজার্ভ ব্যাংকের গভর্নর। আর নীতি আয়োগ মূলত 5 ইয়ার প্ল্যানিং যে ছিল তার বদলে নীতি আয়োগ এসেছিল। তো নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছেন অপশন সি, প্রধানমন্ত্রী। আর নীতি আয়োগ শুরু হয়েছিল 2015 সালে। পরবর্তী প্রশ্ন, শব্দের বেগ সবচেয়ে বেশি কোথায় হয়? শব্দের বেগ সবচেয়ে বেশি কোথায় হয়? শূন্য মাধ্যমে, গ্যাসে, তরলে, কঠিন মাধ্যমে। তো শব্দের বেগ সবচেয়ে কোথায় হয়, মানে সবচেয়ে বেশি কোথায় হয়? এটা অবভিয়াসলি অপশন ডি, কঠিন মাধ্যমে শব্দের বেগ দ্রুত হয় বা বেশি হয়। চলো পরবর্তী প্রশ্ন, স্ট্যাচু অফ ইউনিটি কোথায় অবস্থিত? স্ট্যাচু অফ ইউনিটি কোথায় অবস্থিত? মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গুজরাট এবং মধ্যপ্রদেশ। তো স্ট্যাচু অফ ইউনিটি কোথায় অবস্থিত? তো স্ট্যাচু অফ ইউনিটি অবস্থিত অপশন সি, গুজরাটে। অর্থাৎ স্ট্যাচু অফ ইউনিটি গুজরাটে অবস্থিত। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। আইনি আকবরী কার লেখা? আইনি আকবরী কার লেখা? বাবর, আকবর, আবুল ফজল, গুলবদন বেগম। আইনি আকবরী তাহলে কার লেখা? তো আইনি আকবরী হচ্ছে অপশন সি, আবুল ফজলের লেখা। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাবো। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোথায় চালু হয়? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে চালু হয় বা কোথায় চালু হয়? অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, গুজরাট, কেরালা। তো পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম চালু হয়েছিল অপশন বি, রাজস্থানের নাগৌর জেলায়। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা তাহলে কোথায় চালু হয়েছিল? রাজস্থানের নাগৌর জেলায়, অপশন বি। পরবর্তী প্রশ্ন, ইলেকট্রন কে আবিষ্কার করেন? ইলেকট্রন কে আবিষ্কার করেন? জে জে থমসন, জেমস চ্যাডউইক, আর্নেস্ট রাদারফোর্ড, নিলস বোর। তো ইলেকট্রন কে আবিষ্কার করেন? তো ইলেকট্রন আবিষ্কার করেন অপশন এ, জে জে থমসন। জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? বাঘ,
সিংহ, এক শৃঙ্গ গন্ডার, হাতি। আর কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত বলতো? এটি মূলত আসামে অবস্থিত। আর এই কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের কিসের জন্য বিখ্যাত? অপশন সি, এক শৃঙ্গ গন্ডারের জন্য কাজিরাঙ্গা জাতীয় উদ্যান বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী কোনটি? ব্রহ্মপুত্র, সিন্ধু, গঙ্গা, গোদাবরী। তো ভারতের দীর্ঘতম নদী কোনটি? তো ভারতের দীর্ঘতম নদী হচ্ছে অপশন সি, গঙ্গা। গঙ্গা হচ্ছে ভারতের দীর্ঘতম নদী। পরবর্তী প্রশ্ন, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, স্বামী দয়ানন্দ সরস্বতী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? তো আর্য সমাজ প্রতিষ্ঠা করেন অপশন সি, স্বামী দয়ানন্দ সরস্বতী, তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? রেটিনল, থায়ামিন, ক্যালসিফেরল, অ্যাসকর্বিক অ্যাসিড। তো ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? তো ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অপশন ডি, অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর রাসায়নিক নাম তাহলে কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়? ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়? 15ই আগস্ট 1947, 26শে নভেম্বর 1949, 26শে জানুয়ারি 1950, 15ই আগস্ট 1950। তো ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয়? এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 26শে জানুয়ারি 1950 সালে ভারতীয় সংবিধান কার্যকর হয়। আর গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে। পরবর্তী প্রশ্ন, মানব শরীরে মোট হাড়ের সংখ্যা কত? মানব শরীরে মোট হাড়ের সংখ্যা কত? 204, 206, 208, 210। তো মানব শরীরে মোট হাড়ের সংখ্যা কত? তো মানব শরীরে মোট হাড়ের সংখ্যা 206টি, অর্থাৎ মানব শরীরে মোট হাড়ের সংখ্যা 206টি। পরবর্তী প্রশ্ন, G20 সামিট 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? G20 সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল 2024 সালে? ভারত, ইন্দোনেশিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা। তো G20 সামিট 2024 সালে অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলে। নেক্সট প্রশ্ন, বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কি? বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কি? থার্মোমিটার, ব্যারোমিটার, অ্যানিমোমিটার, হাইড্রোমিটার। তো বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কি? তো বায়ুচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে অপশন বি, ব্যারোমিটার। তো বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। পরবর্তী প্রশ্ন, নীল নদ কোথায় অবস্থিত? নীল নদ কোথায় অবস্থিত? এশিয়া, ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা। তো নীল নদ কোথায় অবস্থিত? তো নীল নদ মূলত অপশন সি, আফ্রিকায় অবস্থিত নীল নদ। চলো পরবর্তী প্রশ্ন, ভারতের লৌহ মানব বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেল, লাল বাহাদুর শাস্ত্রী, বাল গঙ্গাধর তিলক। তো ভারতের লৌহ মানব বা আয়রন ম্যান কাকে বলা হয়? তো ভারতের লৌহ মানব বা আয়রন ম্যান বলা হয় অপশন বি, সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। পরবর্তী প্রশ্ন, সংবিধান সংশোধনের পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সংবিধান সংশোধনের পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন, অস্ট্রেলিয়া, জার্মানি, দক্ষিণ আফ্রিকা। তো সংবিধান সংশোধনের পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সংবিধান সংশোধনের যে পদ্ধতি সেটি নেওয়া হয়েছিল অপশন ডি, দক্ষিণ আফ্রিকা থেকে সংবিধান সংশোধনের পদ্ধতি নেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন, মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? ভারত, নেপাল, চীন, ভুটান। তো মাউন্ট এভারেস্ট অবস্থিত অপশন বি, নেপালে। পরবর্তী প্রশ্ন, খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? মহারাষ্ট্র, হরিয়ানা, তামিলনাড়ু, কর্ণাটক। তো বন্ধুরা, এটি আজকের শেষ প্রশ্ন। তো আশা রাখবো তোমাদের আজকের এই ক্লাসটি ভালো লেগেছে। আর এটির উত্তর জানার আগে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করে নাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এরকমই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কিন্তু। তো খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024 সালে অনুষ্ঠিত হয়েছিল অপশন সি, তামিলনাড়ুতে। তো আজকে আশা রাখবো তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো আজকের জন্য টাটা, নেক্সট কোনো ভিডিও দেখা হচ্ছে। তো চলো, আর অবশ্যই টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবে। তো চলো।